নমস্কার, আমি ডক্টর অভিজিৎ বিশ্বাস, হোমিওপ্যাথিক কনসালট্যান্ট। আজকের আলোচ্য বিষয় চিকিৎসা শাস্ত্রের ইতিহাস। যারা তরুণ ছাত্র বা চিকিৎসা সম্পর্কে যারা রুচি রাখেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে চিকিৎসা শাস্ত্রের ইতিহাস সম্পর্কে জানার আগে বর্তমান চিকিৎসা ব্যবস্থা কি চলছে সেটাও জানা দরকার। বর্তমানে আমাদের ভারতবর্ষে যে চিকিৎসা ব্যবস্থাগুলো প্রচলিত রয়েছে সেগুলি হলো নাম্বার 1 অ্যালোপ্যাথি। এটা প্রত্যেকেই জানো, অ্যালোপ্যাথিক মোড অফ ট্রিটমেন্ট বা অ্যালোপ্যাথিক চিকিৎসা। এবং নাম্বার 2 যেই চিকিৎসা ব্যবস্থা অনেক মানুষকে ভালো করেছে, অনেক মানুষ ভালোবাসে এই চিকিৎসা ব্যবস্থাকে, সেকেন্ড মোস্ট ওয়ার্ল্ড ওয়াইডলি ফেমাস চিকিৎসা ব্যবস্থা সেটা হচ্ছে হোমিওপ্যাথি। এবং থার্ড, ভারতবর্ষে দাঁড়িয়ে যে চিকিৎসা ব্যবস্থার কথা না বললেই নয় এবং খুব বহুল প্রচলিত, অনেক মানুষ এই চিকিৎসা ব্যবস্থা উপকৃত, সেটা হচ্ছে আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি। ফোর্থ, ইউনানি, যেটি মূলত আরব দেশ থেকে আগত এই চিকিৎসা পদ্ধতি। ফিফথ, সিদ্ধা। এই সিদ্ধা চিকিৎসা পদ্ধতি ভারতবর্ষে সাধারণত দক্ষিণ দিকে বা তামিল ভাষাভাষী লোকেদের মধ্যে দেখা যায়। এছাড়াও ন্যাচুরোপ্যাথি এবং অন্যান্য চিকিৎসা পদ্ধতি রয়েছে, এগুলি মূলত ভারতবর্ষে প্র্যাকটিস হয়। তো চিকিৎসা ব্যবস্থার ইতিহাস বলতে গেলে যেটা না বললেই নয়, একদম প্রাচীন বা আদিম যুগ থেকে মানুষ যখন নিজের জ্ঞান বুদ্ধি হওয়া শুরু করেছে তখন থেকেই নিজের রোগের প্রতিকারের ব্যবস্থা খুঁজে বেড়াচ্ছে বা খুঁজে চলেছে। কিন্তু তখনকার যে চিকিৎসা ব্যবস্থা ছিল সেটা কিন্তু বৈজ্ঞানিক ভিত্তিযুক্ত ছিল না, কারণ সায়েন্টিফিক ভিত্তিযুক্ত অনেক পরে চিকিৎসা ব্যবস্থা এসেছে। এই চিকিৎসা ব্যবস্থা আগেকার দিনে রোগ বলতে যেটা ধরা হতো সেটা কোনো ভগবানের অভিশাপ বা ধর্মীয় কোনো কুসংস্কারকে, যে তুমি এটা করনি তাহলে তুমি কুষ্ঠ রোগে মরবে, তুমি এটা করনি তাহলে তুমি এই রোগ মরবে, এই ধর্মীয় কুসংস্কার বা ভগবানের অভিশাপ হিসাবে রোগ গণ্যিত ছিল। এবং তার সলিউশন যেটা ছিল কোনো বলিদান বা কোনো দেবতাকে রক্তদান, এগুলি ছিল। রোগ বলতে দেখে এসেছি আমরা, ইতিহাসে পড়ে এসেছি, সেগুলি হলো কোনো অশুভ আত্মার আক্রমণ। এইরকম কুসংস্কার এখনো পর্যন্ত ভারতবর্ষের বেশ কিছু গভীর গ্রামীণ অঞ্চলে রাজ্য রয়ে গেছে, যে সাপে কামড়ে কোনো মন্ত্র বা ফুক ফাক করলে তবে সেই লোকটা সুস্থ হতে পারে। তো এইগুলো সবই ছিল বৈজ্ঞানিক ভিত্তিহীন। সেখান থেকে আজকের এই সায়েন্টিফিক চিকিৎসা ব্যবস্থা কিভাবে রদবদল হলো সেগুলো আমরা জানবো। যদিও এই চিকিৎসা শাস্ত্র বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভাবে প্রচলিত ছিল, যেমন ইন্ডিয়ান মেডিকেল সিস্টেম, যেমন চাইনিজ মেডিকেল সিস্টেম, মেসোপটেমিয়ান মেডিকেল সিস্টেম, ইজিপ্টিয়ান মেডিকেল সিস্টেম, গ্রিক মেডিসিন সিস্টেম, রোমানিয়ান মেডিকেল সিস্টেম, অ্যারাবিয়ান মেডিকেল সিস্টেম। তো মূলত যেটা বলার সেটা হচ্ছে বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভাবে চিকিৎসা পদ্ধতিগুলো প্রচলিত ছিল। আমি সমস্ত চিকিৎসা পদ্ধতির ইতিহাস সম্পর্কে বেশি ডিটেলসে এই ছোট্ট সময়ের মধ্যে ভিডিওতে বলা সম্ভব নয়, কিন্তু ওভারঅল যেইগুলো সাধারণ মানুষ তথাপি তরুণ ছাত্রগণ যাদের জানা জরুরি সেই চিকিৎসা হিস্ট্রিটুকু আমি আজ তুলে ধরব। ইন্ডিয়ান মেডিকেল সিস্টেম হিস্ট্রি সম্পর্কে জানাটা ভারতীয় হিসাবে আমাদের প্রত্যেকেরই জানা জরুরি, তাই খুবই গুরুত্বপূর্ণ সহকারে এই পাঠটুকু অবশ্যই আপনারা মন দিয়ে শুনুন। এই যে ভারতীয় চিকিৎসা ব্যবস্থা, এটার কিন্তু হিস্ট্রিটা রয়েছে অনেক পুরনো। সাধারণত যীশুখ্রিস্টের
জন্মের 5000 বছর আগেকার কথা, যেখানে ইন্ডিয়ান চিকিৎসা ব্যবস্থা মূলত সাধু, মুনি ঋষি, মাইথোলজিক্যাল কিছু ফিগার নিয়ে প্রচলিত ছিল। তবে আমরা যে চিকিৎসা ব্যবস্থা হিসেবে জানি যে ভারতে প্রচলিত, সেটা হচ্ছে আয়ুর্বেদা এবং সিদ্ধা। মূলত অল ওভার ইন্ডিয়াতে আয়ুর্বেদের চিকিৎসা পদ্ধতি প্রচলিত ছিল এবং তামিল ভাষাবলম্বী লোকেদের মধ্যে সিদ্ধা চিকিৎসা পদ্ধতি প্রচলিত ছিল, যেটা দক্ষিণ ভারতে মূলত প্র্যাকটিসড হতো। এই আয়ুর্বেদা চিকিৎসা পদ্ধতি মূলত আয়ুর্বেদা যে নাম, এর যদি মানে বার করি তাহলে যেটা দাঁড়ায় নলেজ অফ লাইফ বা জীবনের জ্ঞান। তবে আয়ুর্বেদার নামটা সম্পর্কে এটা বলে রাখি, হিন্দু বা সনাতন ধর্ম বিশ্বাসী লোকেদের যে ধর্মগ্রন্থ বেদ, তার 4টি খণ্ড আছে: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। এই অথর্ববেদের মেডিকেল নলেজটাই মূলত অনেক চিকিৎসা বিষয়ক ঐতিহাসিকবিদরা মনে করেন সেটা অথর্ববেদ থেকে আয়ুর্বেদ নামটা হয়েছে। তবে আয়ুর্বেদের চিকিৎসাতে যেই সব ব্যক্তিদের নাম না বললেই নয়, যারা চিরস্মরণীয়, অল ওভার ওয়ার্ল্ডে যাদের চিকিৎসা ব্যবস্থার নাম প্রচলিত, সেই নামগুলো হলো আত্রেয়া, চরক, সুশ্রিত এবং ভাগবত। এ প্রসঙ্গে বলে রাখি, এই যে আত্রেয়াকে বলা হয়, এই যে কথাটা বলছি এটা খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকে মন দিয়ে শুনবেন। আত্রেয়া ভারতবর্ষের প্রথম ফিজিশিয়ান বা প্রথম চিকিৎসা বিষয়ক টিচার ছিলেন। তাহলে এনাকে ফাদার অফ মেডিসিনও বলা যেতে পারে এবং তার যে চিকিৎসা বিষয়ক অবদান সেটা আমরা পেয়ে থাকি ইতিহাস থেকে যীশু খ্রিস্টের জন্মের 800 বছর আগেকার ঘটনা। আচ্ছা, এ প্রসঙ্গে বলে রাখি, ফাদার অফ মেডিসিন কাকে বলে? ফাদার অফ মেডিসিন বলা হয় হিপোক্রেটসকে। তিনি গ্রিক দেশীয় একজন ব্যক্তি এবং যার চিকিৎসা বিষয়ক অবদান পাওয়া যায় যীশু খ্রিস্টের জন্মের 460 থেকে 360 বিসি এর মধ্যকার সময়। কিন্তু আত্রেয়ার চিকিৎসা পদ্ধতির অবদান কত সালে পাওয়া যায়? যীশু খ্রিস্টের জন্মের 800 বছর আগে। অর্থাৎ প্রকৃতপক্ষে ফাদার অফ মেডিসিন বলা উচিত আত্রেয়াকে। কিন্তু কি বিড়ম্বনা দেখুন, যেহেতু আমরা আজও ইউরোপিয়ান কালচারই ফলো করছি, তাই ওয়েস্টার্ন থেকে আসা যে ব্যক্তির নাম, তার নামকে ফাদার অফ মেডিসিন হিসেবে পরিচিত এবং আমরা জেনে রাখি। তো চরক, সুশ্রিত যাদের অবদানের কথা আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে না বললেই নয়। চরক যিনি রাজা কনিষ্ক, বুদ্ধিস্ট রাজা কনিষ্কের দরবারের চিকিৎসক ছিলেন এবং তিনি একটি বুকস লিখেছিলেন যেটা চরক সংহিতা নামে পরিচিত এবং সেই বইটা আজ থেকে বহুল পুরনো বুকস এবং যার আরবি, পার্সি ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেটও হয়েছিল সেই মুহূর্তে, মেডিকেল স্কলার্সরা বলেন। এবং এই বুকসটাতে 500-র উপরে ওষুধ সম্পর্কে লেখা ছিল এবং একটি ওষুধের কথা না বললেই নয়, সেটা হচ্ছে রাউলফিয়া। বাংলায় সর্পগন্ধা গাছের শিকড় থেকে তৈরি হতো। আজকের বর্তমান যুগে যে রোগটা প্রত্যেকের ঘরে ঘরে, সেটা হলো হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার। তার একমাত্র মেডিসিন তিনি লিখে গেছেন রাউলফিয়া, যেটা হোমিওপ্যাথিতে রাউলফিয়া মাদার টিংচার হিসাবে পরিচিত। আপনারা যারা দেখছেন এটা অবশ্যই নোট করুন এবং হাই প্রেশারের রোগীরা তো অবশ্যই। এবং রাউলফিয়া মাদার টিংচার কিন্তু হাই প্রেশারের রোগীদের সে জায়গা থেকে কষ্ট নিবারণ করবেই, সেটা কিন্তু এই চরক সংহিতাতে লেখা রয়েছে। যদিও আয়ুর্বেদের চিকিৎসাটা মূলত কিন্তু বৌদ্ধিক যে সাম্রাজ্য, কিংডম ছিল, সেই সময় কিন্তু বহুল প্রচলিত ছিল এবং তখন রাষ্ট্রীয় চিকিৎসা ব্যবস্থা, অশোকের সময়কার কথা বলছি, রাষ্ট্রীয় চিকিৎসা ব্যবস্থা ছিল আয়ুর্বেদা। যদিও
আরেকটা যার নাম না বললেই নয়, সেটা হচ্ছে ডক্টর সুশ্রুত। এই সুশ্রুত কিন্তু শল্য চিকিৎসার জনক বা ফাদার অফ সার্জারি বলা হয়। কিন্তু মডার্ন ফাদার অফ সার্জারি যার নাম, সেটা হচ্ছে অ্যাম্বরোস পেরে, যিনি ফ্রান্সের ফিজিশিয়ান ছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে যে ফাদার অফ সার্জন ছিলেন একজন সুশ্রুত, এবং তিনি তার সুশ্রুত সংহিতা বইটাতে সার্জারি সম্পর্কে, বেডসাইড ম্যানার সম্পর্কে, ইভেন অ্যানাটমি, ফিজিওলজি সেই আমলে কত সুন্দরভাবে লিখে গেছেন, যেটা আজকের বর্তমান মেডিকেল সায়েন্সের সার্জারিতে, চিকিৎসাতে যেগুলো লাগে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে বুঝে নেওয়া উচিত যে ভারতীয় চিকিৎসা শাস্ত্র বিশ্বের চিকিৎসা শাস্ত্রের মধ্যে কত পুরনো এবং কতটা ভালো ছিল। এই ভারতীয় চিকিৎসা শাস্ত্র যখন বৌদ্ধিক সাম্রাজ্য ধীরে ধীরে পড়তে শুরু করলো এবং মুঘলসরা বা মুসলিম রুলার্সরা ভারতে শাসন করতে শুরু হলো, আয়ুর্বেদিক সেটব্যাক হয়। কারণ তবে আর একটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এই সার্জারি যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে শাসন করতে, ধীরে ধীরে ব্যবসার নাম করে শাসন করতে শুরু করলো, সেই মুহূর্তে ব্রিটিশ চিকিৎসকরা, মানে আজকের বর্তমানে যারা ইংল্যান্ড, সেই ইংল্যান্ডের চিকিৎসকরা কিন্তু ভারতবর্ষে এসে ভারতীয় আয়ুর্বেদের শল্য চিকিৎসকদের কাছ থেকে রাইনোপ্লাস্টি চিকিৎসা শিখে গেছিলেন খুব ভালোভাবে। রাইনোপ্লাস্টি চিকিৎসা কিছুই না, নাকে, এই যে নাক, এই নাকের অনেকে দেখবেন ব্যাকা হয়, হ্যাঁ, সেটাকে সোজা করার যে পদ্ধতি ছিল অপারেশনের মাধ্যমে, সেটা কিন্তু এখান থেকে শিখে গেছিলেন। কিন্তু এই শল্য চিকিৎসা সেই পুরোনো আমলে ভারতবর্ষে এতটা উন্নত থাকা সত্ত্বেও আজকে ভারতে যারা আয়ুর্বেদিক চিকিৎসা করছে তারাই সার্জারি করার সুযোগ পাচ্ছে না, বা তারাই ভালো সার্জন হতে পারছে না। এটা খুবই বিড়ম্বনা ভারতবর্ষের লোকেদের জন্য। বিদেশ থেকে স্কলাররা এসে ভারত থেকে সার্জারি শিখে যাচ্ছে, আর ভারতীয় ছাত্ররা যেই চিকিৎসা বিদ্যা, শল্য চিকিৎসা শিখিয়েছে, সেখান থেকে ছাত্ররা কিন্তু, সেই দেশের ছাত্ররা ভালো সার্জন হতে পারছে না আয়ুর্বেদের শাস্ত্র পড়ে। কারণ একটাই ছিল, যখন বৌদ্ধিক সাম্রাজ্য ছিল সেই সময় তারা অসহিষ্ণু, মানে তারা মানুষ কাটা, মানুষ মারা, এই জিনিসগুলোকে পছন্দ করতেন না। তো সেই সময় থেকে আয়ুর্বেদের শাস্ত্রের শল্য চিকিৎসাটা কিন্তু সেটব্যাক ছিল। আর এর পরবর্তী সময় ভারতের বিভিন্ন রুলার্স আসে, যেমন মুসলিম রুলার্স আসে, তারা কিন্তু এই আয়ুর্বেদ শাস্ত্র সেই সময় ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। বাট আজও বর্তমানেও ভারতবর্ষে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র চলছে, সবাই চিকিৎসা পাচ্ছে। তো ইন্ডিয়ান চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে এতটুকুই। নেক্সট ভিডিও প্রত্যেকে খেয়াল রাখুন, পরবর্তীতে আমি গ্রিক মেডিকেল সায়েন্স এবং আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্সের থিওরি মোরলেস সেম ছিল, এবং গ্রিক মেডিকেল সায়েন্স ইউরোপে ট্রান্সফার হয়েছিল, মানে আজকের যারা ব্রিটিশ বা আমেরিকা বলুন, যেখান থেকে চিকিৎসা শাস্ত্র ভারতবর্ষ অন্যান্য দেশে ছড়িয়েছে, এবং সেই গ্রিক মেডিসিনাল থিওরি বা প্রিন্সিপাল আর ভারতীয় যে আয়ুর্বেদিক মেডিসিন থিওরি মোরলেস সেম ছিল, সেগুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে ডিসকাস করব। ধন্যবাদ, ভালো থাকবেন।